হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন, যেটা নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। সেই ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার সাথে এই মুহূর্তে আমি আছি এবং ঠিক ঘড়ি কাটা যখন 11টা ঠিক তখনই জয়েন করলাম। কোনো লেট হচ্ছে না আজকে এবং যেহেতু টাইমলি চলে এসেছি, একেবারে টাইমলি যাবো 2টো পর্যন্ত। 3 ঘন্টা আপনাকে মাতিয়ে রাখার একটু বৃথা অথবা সফল অথবা যাই হোক না কেন চেষ্টা করব এবং সেই সাথে বেশ কিছু ভালো গান প্লে করবো আশা করছি অন্যান্য দিনের মতো। এবং সেই সাথে আপনি আমাকে এসএমএস করে যে কথাগুলো জানাবেন, যে অনুভূতিটা শেয়ার করবেন, সেটাও যথাকিঞ্চিত একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো, বা একটু শেয়ার ফিডব্যাক না দিতে পারলেও যেহেতু ফিডব্যাক ব্যান্ডটা অনেকদিন ধরে আমরা তাদের কোনো স্টেজ শো দেখছি না, সেজন্য আমি জানি না আমিও ফিডব্যাক দিতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করবো অন্তত শেয়ার করে, যাতে শেয়ারিং এবং কেয়ারিং এর মাধ্যমে আপনার একটা ভালো বন্ধু হয়ে অন্তত 3 ঘন্টা থাকতে। ওকে, সাথে থাকুন ইরাজের এবং ড্রিমস অ্যাভিনিউ এর সাথে থাকুন রেডিও আমার 88.4 FM এর। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকে একটু একটা শো করব। শোটা এক অর্থে নতুন, আবার আরেক অর্থে নতুন না। নতুন হচ্ছে নতুন না এই অর্থে যে আমি একটা স্পেশাল এপিসোড আমার নিজের খুব পছন্দের, সেটা হচ্ছে ট্রিবিউট টু 90s এবং ওই 90 দশকের বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য অসাধারণ 10টা বছর ছিল এবং ওই সময়ের গানগুলো আমরা সবাই কম বেশি মিস করি, এখনও গাই বা শুনলে আমরা উদাস হয়ে যাই। তো এরকম ওই 10 বছরের গানগুলো নিয়ে আমরা অনেক শো করেছি, যেটা নাম দিয়েছে আর কি ট্রিবিউট টু 90s। তো আজকে ঠিক ওই অর্থে ট্রিবিউট টু 90s না, কিন্তু 90s-এরই আমরা আবার গান শুনবো। এই স্পেশাল শোটার নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s। নাম শুনে অনেকে বুঝতে পারছেন আশা করি। যদি না বুঝতে পারেন, আমার মনে হয় যে কয়েকটা গান শুনলেই বুঝে যাবেন। এটা হচ্ছে যে 90 দশকের গানই আমরা শুনবো, ওই 10 বছরই বাংলাদেশের ব্যান্ডের অসাধারণ সব গান, কিন্তু এক বিশেষ ধাঁচের গানই ওই 10 বছর থেকে আমরা আজকে তুলে এনে প্লে করবো। এবং লাভ ব্যালাড ইউজুয়ালি আমি বলতে পছন্দ করি এই গানগুলোকে। কেউ বলে থাকেন স্যাড সং, কেউ বলে থাকেন বিরহের গান, অনেক কিছুই হতে পারে। সে যাই হোক, যে নামই আপনি ডাকেন না কেন, লাভ ব্যালাড অর হোয়াট এভার ইট ইজ, সেই টিয়ার ড্রপস ফ্রম 90s এই এপিসোডটা আজকে করবো এবং ওই ধরনের গানই সব প্লে হবে। তো একটু ইমোশনাল হয়ে যাওয়ার রাত আজকে, একটু নস্টালজিক হয়ে যাওয়ার রাত এবং কাউকে একটু বেশি মিস করার রাত, আর একটু হৃদয়ের জগতে তোলপাড় হয়ে যাওয়ার রাত। আর যদি আমাকে কোনো কিছু এসএমএস করতে চান, ওই 90 দশকের বাংলাদেশের ব্যান্ডের কোনো লাভ ব্যালাড বা স্যাড সং যদি কোনো আপনি শুনতে চান, বা নিজের যে কোনো মনের কথা শেয়ার করতে চান, বা যদি কাউকে উইশ করতে চান, যদি কোনো স্পেশাল ডে হয়ে থাকে আজ কিংবা আগামীকাল অথবা যে কোনো দিন, সব কিছুর জন্য আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আমাকে এসএমএস করতে হবে। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্ট ভার্সন RA এবং তারপর স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপর কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা দিয়ে প্লে করব, এই গানটা শুনতেই 2 দিন আগে আমার মাথায় এই চিন্তাটা এসেছিল যে এই রকমের বা এই ধাঁচের গানগুলো নিয়ে একটা শো করলে কেমন হয়। টিয়ার ড্রপস ফ্রম 90s, গানটা হচ্ছে অন্ধকার ঘরে, পেপার রাইমের। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শুক্রবার রাতের আয়োজন এটা এবং রাত 11টা থেকে 2টো পর্যন্ত এই 3 ঘন্টা জুড়ে এই আয়োজনটা হয় এবং আমার সাথে আপনি থাকেন, কখনো থাকেন না, তারপরেও আপনার সঙ্গ লাভের প্রত্যাশা নিয়ে হটসিটে থাকি আমি সপ্তাহের মধ্যে এই 3 ঘন্টা। কখনো ফিরিয়ে দেন, কখনো ভালোবেসে কাছে টেনে নেন, এভাবেই এগিয়ে চলে সময়, এভাবেই এগিয়ে চলে আমাদের রাত্রি যাপন, নিশি যাপন। তো আজকে একটা ডিফারেন্ট শো করছি, যেটা নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s এবং 90 দশকের বাংলাদেশের যে অসাধারণ সব ব্যান্ডের গান আছে, সেখান থেকে শুধুমাত্র একটু দুঃখ জায়গা নিয়ে, কষ্ট জায়গা নিয়ে, বা লাভ ব্যালাড, একটু কষ্টের গান, একটু বিরহের গান, একটু স্যাড সং, যে নামই আমরা অভিহিত করি না কেন, যে অভিধাই তাকেও অভিহিত করা হোক না কেন, সেই ধরনের গানগুলি আমরা শুনি। এবং যাদের তারপরে কনফিউশন ছিল, নিশ্চয়ই প্রথম গান দুটো শুনে বুঝে গেছেন আজকে প্লেলিস্ট কেমন হতে যাচ্ছে। তো যদি মনে হয় যে না, এমন প্লেলিস্ট আপনার স্বাস্থ্যের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে তো আসলে আমি একটু ক্ষমা প্রার্থী। আর যদি মনে হয় যে না, আসলে ভালোই লাগছে এরকম একটু দুঃখ জায়গা নিয়ে গানগুলো শুনতে, কারণ আমার যেটা ধারণা, এই গানগুলো শুনলে গানগুলোর সাথে হয়তো কোনো স্মৃতি জড়ানো থাকতে পারে কারো, অথবা গানগুলো শুনে কোনো স্মৃতি মনে পড়ে যেতে পারে, অথবা এরকম নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত ওতপ্রোতভাবে না হলেও একটু হৃদয়ের ভেতর একটু নাড়াচাড়া কোনো একটা কিছু হতেই পারে। তো একটু দুঃখ বিলাস করা যাক, নয় তাই না? সেজন্য টিয়ার ড্রপস ফ্রম 90s। প্রথম দুটো গান শুনলাম, পেপার রাইমের গান ছিল অন্ধকার ঘরে এবং ওয়ারফেজের গান মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে। এক্স্যাক্টলি এরকম যদি আপনার কখনো নাও হয়ে থাকে যে কোনো নদী তীরে রাতের বেলা কারোর সাথে ভাবে বসা হয়নি বা বসে হৃদয়ের কথা বিনিময় করা হয়নি, তারপর আমার ধারণা নদীর পারে না হলে নিশ্চয়ই সাগরের তীরে এরকম স্মৃতি থাকতেই পারে।
কক্সবাজার, কুয়াকাটা, অনেক জায়গায়, অথবা পাহাড়ে, অথবা সুন্দরবনে, অথবা যে কোনো জায়গায়, অথবা চা বাগানে, মানে শুধুমাত্র নদী তীরে না হলে এই গানটা যে রিলেট করে না, আমাদেরকে ছুঁয়ে যায় না এমন কিন্তু না। তো কোনো না কোনো স্মৃতি মনে পড়ে যায়, যেমন, তাই না? আমার নিজেরই তো একটু আগে এই গানটা শুনতে শুনতে একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যদি জানতে চান কি সেই স্মৃতি, সেটা বলা যাবে না, খুবই প্রাইভেট। কিন্তু আপনি শেয়ার করতে পারেন আপনার যে কোনো স্মৃতি গানগুলোর সাথে সম্পর্কিত, কোনো সমস্যা নেই। আর আমাকে বন্ধুরা SMS করা শুরু করে দিয়েছেন। তার মধ্যে প্রথম SMS পাঠিয়েছেন ক্যান্টনমেন্টের একা, হ্যালো একা, এবং আমাকে আব্দুল্লাহ জানিয়েছেন প্রথম গানটা নিয়ে, পেপার রাইমের অন্ধকার ঘরে। সেটা হচ্ছে যে তার খুব প্রিয় গানগুলোর মধ্যে এটা হচ্ছে একটা, এবং সেই একটা গান তার ভাষায়, ছাড়ার জন্য থ্যাঙ্কস, আমি ছাড়লাম তিনি ধরলেন। চমৎকার। সাগর লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, প্রমিথিউস ব্যান্ডের গান কি আজকে টিয়ার ড্রপস ফ্রম 90s-এ প্লে করা যাবে কিনা? প্রমিথিউসের সম্ভবত লাভ ব্যালাড ধাঁচের গান কম আছে, তাই না? খুব বেশি নেই, আমার যদি ভুল না করে থাকি। স্পেসিফিক কোনো গানের চয়েস আপনার থাকলে আমাকে জানাতে পারেন। আর আরও অনেকে SMS পাঠিয়েছেন। আপাতত SMS করার নিয়মটা শুধু বলি, বা পরে এসে আবার সবার SMS না হয় পড়বো। যদি কিছু লিখতে চান সেটা ওই 90 দশকের কোনো বিরহের গান নিয়ে হতে পারে, কোনো নিজের মনের কথা শেয়ার করতে চাইতে পারেন। সেজন্য SMS করার জন্য প্রথমে মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটা লিখবেন, সেটা হচ্ছে আরে, এবং আরে লিখে স্পেস দিয়ে আপনার কথাবার্তা এবং নাম ধাম লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। ওকে, তো এখন আমরা তাহলে কি গান শুনবো? আমাদের সেই টিয়ার ড্রপস ফ্রম 90s-এ নতুন কোন গানটা এই মুহূর্তে আমাদেরকে প্রত্যক্ষভাবে চোখে অশ্রু না আনলেও অন্তত অন্তর্গত হৃদয়ে একটু হলেও রক্তক্ষরণ বা একটু অশ্রুক্ষরণ ঘটাবে? কোন সেই গান? এই গানটা হচ্ছে, আচ্ছা, এমন নিশ্চয়ই সিচুয়েশন কারো না কারো মাঝে মাঝে হতে পারে যে বিরহ বলতে ইউজুয়ালি বোঝা যায় চেয়ে না পাওয়া, কিন্তু এটাও কিন্তু এক ধরনের বিরহ, যে না, আমি যাকে চাই তাকে আমি পাচ্ছি, বা সেও ধরা দিতে চাচ্ছে, সে আমারই হতে চায়, কিন্তু কোনো এক কারণে, জানা বা অজানা যাই হোক না কেন, আমি চাচ্ছি সে না আসুক, দূরেই থাকুক, দূর থেকে কাছে আসলে হয়তো, যদি তুমি ভালোবাসো আমায়, এই কারণেই পালাতে চাই, তোমার যোগ্য আমি নই, তাই ভয় হয় যদি পেয়েও হারাই। এরকম সিচুয়েশন হয় না? তো যদি হয় তাহলে এই গান আপনার জন্য, না হলেও এই গান আপনার জন্য। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুই আজকে শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মধ্য জাভেনিতে 11:32 যখন, ঠিক তখনই আমরা আজকে একটা বিশেষ ধাঁচের শো করছি, যেটা নাম দিয়েছি টিয়ার ড্রপস ফ্রম 90s, সেই 90 দশক থেকে অশ্রুধারা। এবং নিশ্চয়ই কনসেপ্টটা বুঝে গেছেন। এর মধ্যে ওই 10 বছরের বাংলাদেশের ব্যান্ডের গান আমরা শুনছি, এবং সব ধরনের গান না, শুধুমাত্র একটু কষ্ট জায়গা নিয়ে আর কি, একটু দুঃখ জায়গা নিয়ে, স্যাড সংস অর লাভ ব্যালাড, যে নামই আমরা ডাকি না কেন। যেমন একটু আগে আমরা যে গানটা শুনলাম, সেই গানটার নাম হচ্ছে কি যেন, একটু আগের গানটা ছিল, আগের গানটার নাম ছিল হচ্ছে মনে পড়ে তোমায়, যেটা মূল নাম হচ্ছে আসলে গীতি কবিতা 1, এবং এটা হচ্ছে ফিডব্যাকের লেজেন্ডারি হিট অ্যালবাম, সুপার ডুপার বাম্পার হিট অ্যালবাম, বঙ্গাব্দ 1400 অ্যালবাম, সেই অ্যালবাম থেকে এই গানটা নেওয়া। অসাধারণ একটা হিট গান ছিল, দুর্দান্ত লিরিক্স, এবং শুরুতে জয়ন্ত চট্টোপাধ্যায় একটা দারুণ আবৃত্তি দিয়ে শুরু হলো, আর মাকসুদুল হকের গায়কি নিয়ে কোনো কথা হবে না, শুধু ফিল করা যাবে এটা। তো সে যাই হোক, তার আগে আমরা ছিল আয়ুব বাচ্চুর পালাতে চাই গানটা শুনলাম, এবং একটা যেটা একটু ভিন্ন ধাঁচের বিরহের গান ছিল, ঠিক টিপিক্যাল বিরহ না। সে আসতে চাই, কিন্তু আমি চাই না সে আসুক, আমার হয়তো সেই যোগ্যতা নেই তাকে ধরে রাখার, কঠিন অবস্থা আর কি। আর আমাদের অবশ্য এত বিলাসিতা করার সুযোগ নেই সাধারণ মানুষদের, আমরা বলি আসে না কেন, তাড়াতাড়ি আসুক। তো সে যাই হোক, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। সাইফুল আমাকে বেশ কিছু SMS পাঠিয়েছেন গানের রিকোয়েস্ট পাঠিয়ে, লেজেন্ডের গান কাল রাতে, হৃদয় জুড়ে বাই উইনিং। উইনিং এর এই হৃদয় জুড়ে গানটা ঠিক বিরহের গান না, আসলে এটা একটা নিবেদনের গান, ঠিক বিরহের গান বলা যায় না। থ্রিলয়ের গানটা 90s এর না। আর কখনো জানতে চাও না বাই সাইফ, এটা 90-এর একটা বেশ হিট লাভ ব্যালাড। আজ রাতে কোনো রূপকথা নেই 90s এর না, প্রথম কথা। আচ্ছা, এই গানটার অনেক অনেক রিকোয়েস্ট আমি এত বছর ধরে পেয়েছি, প্রচুর লোকজন এই গানটা শুনতে চেয়েছে। মানে উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার চয়েসেস, আমার কেন যেন এই গানটা আমি কানেক্ট করতে পারিনি কোনো গানটার সাথে। আজ রাতে কোনো রূপ, এই জন্য বেশিরভাগ রাতেই আমার যেটা হয়েছিল যে আজ রাতে এই গানটি নেই প্লেলিস্ট, এরকম আমার বেশিরভাগ দিনই হয়েছিল। তো সে যাই হোক, সাইফুল অনেক সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট, এখান থেকে অবশ্যই একটা গান চেষ্টা করবো। কখনো জানতে চাও না, এই গানটা আমার নিজেরই মনে হয় কখনো প্লে করা হয়েছে কিনা আমি জানি না, বাট 90s এর একটা খুব হিট গান এটা। সাইফের গাওয়া এই গানটা খুব হিট করেছিল, আমি চেষ্টা করবো এই গানটা প্লে করার জন্য। শারমিন ফ্রম মিরপুর, হ্যালো শারমিন,
আপনার এসএমএস এর সাথে কিন্তু আজকের শোয়ের কনসেপ্টটা মানে ম্যাচ করে, তাই না? সাগর লিখেছে নারায়ণগঞ্জ থেকে ভালো লাগছে দারুণ সব গান, এবং প্রমিথিউস ব্যান্ডে চাঁদ সাজালো আলো রূপালী। একটু আগে সাইফুলকে যেটা বললাম এটা ঠিক বিরহের গান বলা যায় না, প্রমিথিউসের ওই গানটা, বাট ওই গানটা খুব ভালো। এবং আমার কাছে যদি প্রমিথিউসের গানের র্যাঙ্কিং করতে বলে কেউ, এক নম্বরে আমি ওই গানটাকে রাখবো, যে চাঁদ সাজালো আলো রূপালী, রাখালেরা গান করে, তাই না ওই গানটা। অতুল লিখেছেন আমাকে কলতাপাড়া সোনারগাঁ থেকে, যে শহরে তুমি আছো। এটা 90s এর অনেক পরের গান। আরো অনেকে এরকম অনেক অনেক গানের নাম জানাচ্ছেন, তবে গানের রিকোয়েস্টের পাশাপাশি আপনি নিজের মনের কথাও শেয়ার করতে পারেন। আর যেটা জানাতে মানে আমাকে যেটাই জানাতে চান, গানের কথা অথবা নিজের কথা, একটা এসএমএস করতে হবে। আপনার সেলফোনের এসএমএস অপশনে প্রথমে যাবেন, গিয়ে রেডিও আমার যেটা শর্ট ভার্সন আর এ, সেই আর এ লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আরেকটা কথা যেটা একটু আগে গান শুনতে শুনতে ভাবছিলাম, যে ওই সময়টা মানে যে সময়ের গানগুলো আসলে আমরা এখন শুনছি আজকে প্লে লিস্টে যেগুলো প্লে করছি, ওই সময়টাতে এমন একটা সময় ছিল কমিউনিকেট করার জন্য খুব বেশি ওয়ে তখন ছিল না। মানে মানুষ যখন বিরহ আক্রান্ত হতো অথবা যখন নিজের কথাগুলো জানাতে চাইতো প্রিয় কোনো মানুষকে, কাউকে, সেই একজনকে, ইদার চিঠি লিখতো অথবা কি করতো, ওই এখানে ওখানে ঘোরাঘুরি করতো, যেখান দিয়ে সে আসা যাওয়া করে, সেটা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যেখানে হোক না কেন, অথবা বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতো, অনেক রকম চেষ্টা করতে হতো। ল্যান্ডফোনে সবার যে ল্যান্ডফোন থাকতো তেমনও না, অনেক সময় আবার অন রিকোয়েস্ট কথা বলে একটা কথা চালু ছিল, এই কথাটা এখন জাদুঘরে তুলে রাখার মতো। হার মানে এখন অন রিকোয়েস্ট বলে কোনো কিছু নেই, তখন হচ্ছে যে পাশের বাসায় ফোন আছে, ফোন করে খুব ভয়ে ভয়ে একটু কি ডেকে দেওয়া যাবে কাইন্ডলি, মানে, এবং সে একটু তার মুখ ঝামটা, বাজে ব্যবহার সব কিছু সহ্য করেও তারপর অপেক্ষা, একটু যদি ভয়েসটা শোনা যায়, একটু যদি আসি, এবং কোনো মতে এভাবে অল্প স্বল্প কথা হয়ে একটু টাইম ফিক্স হলো, অমুক জায়গায় এতটা সময় দেখা হবে। কিন্তু কোনো কারণে যদি অনিবার্য কারণবশত সেই একটা সময় বাংলাদেশ টেলিভিশন 80s 90s একটু পরপর ছবি ঝিরঝির হয়ে যেত, নাই ঘটনা কি হলো, একটা লেখা উঠতো, অনিবার্য কারণবশত যান্ত্রিক গোলযোগে বিঘ্ন ঘটায় আমার আন্তরিকভাবে দুঃখিত, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আমরা জানতাম না কতক্ষণ অপেক্ষা করতে হবে ছবির জন্য। তো সেরকম অনিবার্য কারণ বশত যান্ত্রিক গোলযোগে বিঘ্ন ঘটলে হয়তো মেয়েটা বা ছেলেটা আসতে পারলো না, কিন্তু আরেকজনকে সেটা জানানোর উপায় নেই, এবং সেই মানুষটা তো গেট হায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, কিন্তু জানতেই পারলো না কেন সে মানুষটা আসলো না, অযথা অভিমান জমতো মনের ভেতর। তো আপনি বলতে পারেন এইটা হয়তো ভালো হয়েছে, এখন অভিমান, অযথা অভিমানগুলো এখন জমে না, আমরা আগেই ক্লিয়ার করে দিতে পারছি কেন আসতে পারিনি, কিন্তু ওই অযথা অভিমানের মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হয়তো একটু বেশি স্ট্রেনথেন করতো ব্যাপারটাকে, ইন্টিমেসি রিলেশনকে, ইনভলভমেন্টকে, তাই না? হ্যাঁ, নো পেইন নো গেইন। তো সে যাই হোক, সেই সময়ের অনেক স্মৃতিচারণা হলো, অনেক নস্টালজিয়াতে আক্রান্ত হলাম আমরা। আচ্ছা, গানগুলোর ব্যাপারে যে কারণে আমি এই প্রসঙ্গটার অবতারণা করলাম, সেটা হচ্ছে যে এই কারণে না এই গানগুলো খুব বেশি মানুষের আপন ছিল ওই সময়টাতে। কারণ যখন আসলে এই বিরহের সময়টাকে পার করতো, দেখা যেত এই গানগুলো শুনছে, এই গানগুলো ছেড়ে উদাস হয়ে শুয়ে সোজা বাংলায় চেগিয়ে বসে আছে এই গানগুলো ছেড়ে, অথবা নিজে উদাস হয়ে একেবারে হৃদয়ের ভেতর থেকে গানগুলো উৎসারিত হয়ে আসছে, অথবা টেলিফোনে শোনাচ্ছে, অথবা কখনো সামনে সামনে শোনাচ্ছে। মানে গানগুলো তাদের মনের ভাব প্রকাশের বা নিজের অবস্থার একটা পরিপূরক এবং একটা পরিচায়ক ছিল। সেই অর্থে মানে পার্ট অফ দ্য রোম্যান্স, পার্ট অফ দ্য রোম্যান্টিক লাইফ অ্যান্ড পার্ট অফ দ্য চ্যাপ্টার, এরকম একটা ব্যাপার ছিল এই গানগুলো। এখনকার সময় গান কি আসলে এতটা আমাদের নিজেদের আপন হয়ে যায় কখনো? আমরা শোনার জন্য শুনি, শেয়ার করি, হ্যান করি, ত্যান করি, বাট ভিউ দেই ইউটিউবে গিয়ে, কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ। সত্যিকার অর্থে সেই গানগুলোকে আমাদের নিজেদের গল্পের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, এতটা একেবারে নিজের খুব কাছের কিছু হয়ে যায়, যে এই গানটাই তোকে আমি শুনিয়েছিলাম যেদিন, এতদিন পরে অনেক কষ্টের পাহাড় ডিঙিয়ে অবশেষে আমাদের আবার দেখা হলো, সব অভিমান জল হয়ে গেল, সেই দিন তোকে এই গানটাই আমি শুনিয়েছিলাম। বা এই ক্যাসেটটা, সেই ক্যাসেটের যুগে এই ক্যাসেটটাকে গিফট করেছিলাম, ভেতরে একটা কথা হয়তো লেখা ছিল, ভেতরে সাদা অংশে। তো এরকম অনেক বেশি নিজস্ব ছিল ওই সময় এই গানগুলো। তো সেই গানগুলো শুনতে শুনতে আসলে ওই সময়টাতেই আমরা ফিরে যাচ্ছি আবার। আর এখন আমরা আরেকটা গান প্লে করবো, আইএসএমএস করার নিয়ম তো বললামই। তো এখন আমরা কি গান শুনবো? এখন আমরা শুনবো নিলয় দাসের একটা গান, বাট আপনি যেটা ভাবছেন সেই গানটা না, নিশ্চয়ই ভাবছেন যখনই নিবিড় করে, এটা না, আরেকটা গান আছে, এটাও আমার কাছে খুব ভালো লাগে, সেই গানটা প্লে করছি। গানটার নাম হচ্ছে সেই যে চলে গেলে, কত বেদন কত না অশ্রু চলে, এরকম একটা গান। তো সেই যে চলে গেলে শুনছি, সাথে থাকুন, আপনি আবার চলে যাবেন না, একটু পরে ফিরছি। ওনারা ঠিকই বলেছেন, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, মধ্যরাতের আগন্তুক বন্ধু আপনার, এবং শুক্রবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আপনার সাথে আছি এখনো। আজকে আরেকটু স্পেশাল হচ্ছে কিছু একটা, সেটা নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s, এবং আমরা 90 দশকের বাংলাদেশের অসাধারণ কিছু ব্যান্ডের গান শুনছি, যে গানগুলো অবশ্যই একটু
কষ্টদায়ক, মর্ম পীড়াদায়ক, দুঃখ জায়গা নিয়ে, এবং শুধু স্যাড সংগুলো আমরা শুনছি। এই জন্য এটার নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s। আজকে কোনো হাসি হাসি তামাশা আনন্দ উৎফুল্ল এরকম আমার গান প্লে হচ্ছে না, তার মানে এই না যে একেবারে আমরা মুষড়ে পড়ছি শোকে। আমার ধারণা ভালোই লাগছে গানগুলো, তাই না? আর একটু মাঝে মাঝে এরকম আয়োজন আমার ধারণা খারাপ লাগবে না। যদি ভবিষ্যতে আপনারা যদি বলেন ভালো লাগছে, তাহলে সামনে আরো করবো, নাহলে করবো না। আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছা। আর একটু আগে আমরা শুনছিলাম মাইলসের একটা গান, যে গানটার নাম হচ্ছে কতকাল খুঁজবো তোমায়। এটা হচ্ছে মাইলসের দ্বিতীয় অ্যালবামের দ্বিতীয় গান। ইন্টারেস্টিং, প্রত্যাশা অ্যালবামের দ্বিতীয় গান হচ্ছে এটা, এবং আমার খুব প্রিয় একটা গান। গানটার লিরিক্স শাফিন আহমেদের অসাধারণ একটা দরদ দিয়ে গাওয়া গায়কী, মাহমুদের কিবোর্ডস ওয়ার্ক, এভরিথিং ওয়াজ সুপার। খুবই দারুণ একটা গান। শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায় চলতে চলতে পথে হঠাৎ প্রশ্ন জাগে। এটা আমাদের কি কম বেশি সবারই হয় না, যে মাঝে মাঝে কোনো একটা বিষণ্ণ শেষ বিকেলে, বিষণ্ণ সন্ধ্যায়, গধূলি বেলায় কোনো একটা পথের ধারে, হতে পারে সেটা কোনো একটা বৃষ্টি ঝরা সন্ধ্যা, অথবা হিম শীতের ঠিক, বা শীতের আগমনী সময়, ঠিক এখন যেরকম, এরকম একটা সময় একা একা বাড়ি ফিরতে ফিরতে, অথবা উদ্দেশ্যহীনভাবে এলোমেলো নগর প্রদক্ষিণ করতে করতে হঠাৎ করেই এই প্রশ্নটা কখনো সচেতনভাবে, কখনো বা আবছায়াভাবে মনের ভেতরে ঘুরপাক খেতে থাকে না, আর কতকাল খুঁজবো তোমায়। এই প্রশ্নটা বিশেষ একজনের জন্য হতে পারে যাকে হারিয়ে ফেলা হয়েছে, অথবা অনাগত কারোর জন্য হতে পারে যে কাউকে খুঁজে যাচ্ছে অবিরত, কিন্তু এখনো পাওয়া যায়নি তাকে। দুটো সিচুয়েশনই হতে পারে। আর কতকাল খুঁজবো তোমায়, পরেরটাকে কি বিরহ বলা যাবে? ইউজুয়ালি বিরহ বলতে আমরা বুঝি সেটাই, যেটা আসলে একজন মানে ছিল বাস্তবের জীবনে, কিন্তু এখন কোনো কারণে বিচ্ছেদ, সাময়িক বা চূড়ান্ত, যেটাই হোক চলছে। কিন্তু এটাকেও কি এক ধরনের বিরহ বলা যায় না? যেটা আমি একটু আগে যেটা বললাম দ্বিতীয় অংশে, যে হয়তো একজনের জন্য অপেক্ষা অনাগত, সে কি আমি জানি না, বাট কারোর জন্য অপেক্ষা, হৃদয়ের ভেতরে একটা প্রবল প্রগাঢ় ভালোবাসার মন্দির সাজিয়ে তার আরাধনা করবো বলে, কিন্তু সে এখনো আসছে না। হয়তো আপনি ভাবছেন গত হয়ে যাচ্ছে সময়, চলে যাচ্ছে প্রহর ভালোবাসার, কিন্তু সেই মানুষটা আসছে না। সেই অনাগত মানুষটার জন্য যে এই হাহাকাটে, এটাকে কি বিরহ বলা যায়? আমার ধারণা বলা যেতে পারে, তাই না? কেউ হয়তো আপত্তি করবেন, আমি জানি না আপনি করবেন কিনা। আর কিছু SMS এসেছে, পড়া যাক। আমাকে লিখেছেন কান্তা, আমি এতদিন কোথায় ছিলাম, মানে আমি তো সবসময় শুক্রবার রাতে এখানেই থাকি, মাঝে মাঝে দু একটা মিস যায়। আপনি সম্ভবত ছিলেন না। আর ফারজানা মতিঝিল থেকে এই স্পেশালি এই গানটার জন্য, মাইলসের আর কতকাল খুঁজবো তোমায়, এই গানটার জন্য থ্যাঙ্কস দিয়েছেন, এবং লিখেছেন বাগান বিলাস গাছে প্রথম ফুল ফুটেছে। এরকম একটা ফোক সং ছিল, আমার গাছে প্রথম ফুল আছে, ঠিক খেয়াল নেই আমার এক্স্যাক্টলি। শারমিনের SMS এটা। আজকে সেজন্য তার মন ফুল ফুটেছে, তবু আজকে মন ভালো নেই কেন? আচ্ছা, আজকে তার পছন্দের গাছে পছন্দের ফুল প্রথমবারের মতো ফোটার পরও যেহেতু মন ভালো না, শারমিনের জন্য পরের গানটা আমার প্লেলিস্টে যে গানটা থাকবে। ওকে, সাদ্দাম লিখেছেন আমাকে নতুন বাজার থেকে, নারায়ণগঞ্জের সাগর SMS পাঠিয়েছিলেন, আর অনেকেই, এবং সবাইকে রিকোয়েস্ট করছি যদি আপনার কোনো বিশেষ পছন্দের গান থাকে ওই 10টি বছর থেকে, এবং অবশ্যই বাংলাদেশের কোনো ব্যান্ডের হতে হবে, এবং অবশ্যই দুঃখ জায়গা নিয়ে গান হতে হবে, যেহেতু টিয়ার ড্রপস ফ্রম 90s। আর এছাড়াও যদি নিজের কোনো কথা আপনি শেয়ার করতে চান, বা যে কোনো কিছুর জন্য আমাকে একটা SMS করবেন, এবং সেটা করতে হলে আপনাকে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে, গিয়ে প্রথমে আর লিখতে হবে, আর এটা হচ্ছে আমাদের রেডিও আমার শর্ট ভার্সন, তারপর স্পেস দিয়ে আপনার নাম ধাম কথাবার্তা গানের নাম সব কিছু লিখে পাঠাবেন, যেটা আপনার খুশি, এবং যে নাম্বারে পাঠাবেন সেটা হচ্ছে 6969। তো এখন আমরা একটা সোলসের গান শুনবো, কারণ ওই সময় সোলস অনেক অসাধারণ গান আমাদেরকে উপহার দিয়েছে ওই 10টি বছরে। সেখান থেকে একটি লাভ ব্যালার আমরা শুনি, নাসিম আলী খানের গাওয়া। গানটার নাম হচ্ছে এরই মাঝে রাত নেমেছে, কতদিন গেছে কেটে, এলে যদি এত পরে আমার ভাঙা হৃদয় জুড়ে, দাও তুমি, এলে যদি এত পরে, দাও তুমি দুহাত ভরে, যা কিছু সুখের ছোঁয়া আমার ভাঙা হৃদয় জুড়ে। তো যাই হোক, সেই গানটা আমরা ফেলে আসা কিছু কষ্টের দিনের কথাই বলছে। আমরা এই গানটা শুনছি আজ দিন কাটুক গান অ্যালবাম থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন ইরাজকে, এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:03। আমরা দ্বিতীয় ঘন্টায় পদার্পণ করলাম, এবং আজকে একটা ভিন্ন শো করছি, যেটা নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s। আমরা কিছু লাভ ব্যালাড, কষ্টের গান শুনছি, স্যাড সংস, বিরহের গান, যেটাই বলুন না কেন। এবং সেটা হচ্ছে ওই 90 দশকের যে অসাধারণ বাংলাদেশের ব্যান্ডের কিছু গান আছে, এবং সেই ব্যান্ড মিউজিক সেটাই আমরা শুনছি, বাট অবশ্যই একটু দুঃখ জায়গা নিয়ে হতে হবে। এবং তারই ধারাবাহিকতা আমরা একটু আগে যে গান শুনলাম, সেটা অবশ্যই একটু ভিন্ন ধাঁচের বিরহের গান এই অর্থে, এবং আমাদের একটা হয়তো সাধারণ ধারণা থেকে এরকম যে বিরহের গান মানে একটু খুব সফট, সুদিং, বেশ মেলোডিয়াস, এবং মিউজিকটাও ওরকম থাকবে, যেটা স্বাভাবিকভাবে আমাদের হৃদয়কে আর্দ্রতায় দ্রবীভূত করবে। কিন্তু সবসময় কি সেরকম হলেই বিরহের গান, না হলে কি হয় না? যেমন একটু আগে আমরা যে নগর বাউলের গানটা শুনলাম জেমসের কণ্ঠে, গানটা হচ্ছে
কতটা কষ্টে আছি, কখনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায় যদি। রকিং বিরহের গান হতে কি পারে না? এটা একটা প্রশ্ন আমার কাছে মনে হয়, যেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আমরা পেতেই পারি। অনেকে বলতে পারেন বিরহ মানুষকে কাবু করে ফেলে, সোজা প্রচলিত বাংলা চিৎকায়িত করে ফেলে, কিন্তু তো সেরকমই যদি ফেলে তাহলে মানুষ আবার রকিং স্পিরিটে রকিং গান কীভাবে গায় বিরহে থাকলে? আমার মনে হয় যে এটা এটা সত্যি না, কারণ বিরহের যে সবসময় একমুখী প্রতিক্রিয়ায় মানুষের মনে হয় তাই কি যে খুব শোচনীয় অবস্থা, হৃদয়ের একেবারে সঙ্গীন অবস্থা, ক্রমাগত বৃষ্টি ঝরছে মনের আকাশ থেকে, এরকমই কি হয় শুধুমাত্র বিরহে? ক্ষোভ জন্মানো অনেক সময় প্রচণ্ড দ্রোহ কাজ করে, মেঘদলের একটা অ্যালবাম আছে না, দ্রোহের মঞ্চে ভালোবাসা, সেরকম। এবং একটা প্রতিবাদও কাজ করে যে আমিও চলতে পারি তোমাকে ছাড়া একা, এবং আমারও তোমাকে কোনো প্রয়োজন নেই, আমি একাই নিজের জীবন সাথী। এই থিমের উপরে তো অনেক অনেক দারুণ দারুণ গান আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিরহের প্রকাশ অনেক সময় দ্রোহের মধ্যে হতে পারে, রকিং কম্পোজিশনও হতে পারে, একটা ভেতরে যে প্রচণ্ড একটা অ্যাঙ্গার, র্যাথ বা সেই ব্যাপারটা, রিজেন্টমেন্ট, সেটা বের হয়ে আসতে পারে গানের মাধ্যমে। তাই বিরহের গান মানে যে সবসময় শুধু এরকম তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তুমি জানালাটা কি, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকেও শেষ দেখাটা দেখতে পাবে, মান্নাদের সেই বিখ্যাত গান। এই বিরহের গান মানেই যেরকম হবে এমন কিন্তু না, তাই না? এবং সেটা যে এমন কিন্তু না, তাই সেটা আমরা কিছুটা হলো একটু আগের গানটাতে বুঝেছি, নগরবালুরের গানটাতে, এবং এর পরে যে গানটা দেবো সেটাতে আমরা আরো ভালো করে বুঝবো। তবে তার আগে আমরা কিছু SMS না হয় পড়ে ফেলি। তো এ থেকে আমরা কি শিখলাম? এ থেকে আমরা শিখলাম যে বিরহের অনেক মাত্রা আছে, বহুমাত্রিক বিরহ একটা বহুমাত্রিক ব্যাপার, এবং সেই বহুমাত্রিকতার সাথে তাল মিলিয়ে গানের ভেতরেও বহুমাত্রিকতা আসতে পারে, অন্তত বিরহের গানের ব্যাপারে। তো সেটাই আমরা নানা ধাঁচের গান আজকে প্লে করার চেষ্টা করবো। এত কিছু আমারও জানা ছিল না, আজকে শো করতে এসে জানলাম, বা এখন রিয়েলাইজ করছি। কান্তা জানিয়েছেন অবশ্যই বিরহের গান রকিং হতে পারে, দ্যাটস কল কুইক ফিডব্যাক। বলে শেষ করতে পারলাম না, এর মধ্যে এই বিষয়ে SMS চলে এসছে। কান্তা, ওয়েল ডান। আর হচ্ছে আমাকে লিখেছেন এরপরে টুকটুকি, অসাধারণ একটা নাম, খুব ভালো আছি টুকটুকি। বেশ কিছু গানের নাম লিখে দিয়েছেন, একা, এত কষ্ট কেন ভালোবাসি, এই গানটা আমার মাথার মধ্যে ঘুরছে, কারণ 90 দশকের বিরহের গান যদি বলি, যে গানগুলোকে যে আমরা ভালোবাসি, পছন্দ করে অনেকবার শুনেছি, তো একটা ক্যাটাগরি যদি করি যে কোন গানগুলো মানুষ বেশি শুনেছে, গেয়েছে নিজের জীবনে সত্যি হওয়ার জন্য, তাহলে মনে হয় এই গানটা শুরুর দিকে থাকবে। আমি প্রচুর বিরহী প্রেমিককে এই গান গাইতে শুনেছি, এবং এই গান একেবারে হৃদয় দিয়ে, অন্তরাত্মা দিয়ে অনুভব করতে শুনেছি, এবং বোঝাই যাচ্ছে কোন পরিস্থিতিতে এটা হতো। আমার নিজের জীবনে যেটা দেখেছি বিভিন্ন জনের মধ্যে আশপাশে, তাতে এইটুকু বলতে পারি যে আর্কের এত কষ্ট কেন ভালোবাসায়, চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলো, এই গানটা প্রচুর মানুষকে টাচ করেছে, প্রচুর মানুষকে, নিঃসন্দেহে। তো সেই জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতেই হবে, এবং আমরা এই গানটা আজকে প্লেলিস্টে রাখবো, একা, ডোন্ট ওয়ারি। মাইলসের হৃদয়হীনা গানটার কথা এসছে, এবং তোমাদের মাঝে কি কেউ আছে, এটা ঠিক ওই থিমের গান না, এটা ডিফারেন্ট একটা থিম, অন্য একটা থিম, ঠিক রোমান্টিক গান ওটা না। আর হচ্ছে কামতা থ্যাঙ্কস দিয়েছেন সোলসের গানটার জন্য। জেসি জেনি লিখেছেন খালিদের আবার দেখা হবে। খালিদের আসলে অনেক গান 90 দশকের এই বিরহের গানের এপিসোড আসতে পারে, অনেকগুলো গান, অনেক ভালো ভালো গান আছে, এবং সেখান থেকে আমরা চেষ্টা করবো একটা দুটো শোনার জন্য। কোথায় হারালে বাবনার, টিপুর চাঁদ জাগাই রাতে, দারুণ গান, অনেকদিন এই গানটা প্লে করা হয় না, থ্যাঙ্কস মনে করি দেওয়ার জন্য। চাঁদ জাগাই রাতে, দু চোখের বরসায় ভিজে, ভাবছি তোমায় জেগে জেগে রাত, তুমিও কি ভাবছো আমায়। এই গানটা আমি একদিন গিয়েছিলাম স্কুল লাইফে, ফ্রেন্ডদের গানের আসরে, কারেন্ট চলে যাওয়ার পরে বারান্দায় বসে চেয়ে গিয়ে, সেটা হচ্ছে এই গানটা চাঁদ জাগাই রাতে। একটা মিক্সড অ্যালবামে ছিল সম্ভবত, তাই না, যদি ভুল না করি, ক্ষমা ছিল বোধহয় গানটার, অ্যালবামটার নাম, মেমোরিতে কাজ করে না সবসময়, অনেক কিছুই ভুলে যাই। আচ্ছা, আপাতত SMS পড়ছি না, আমি চলে যাচ্ছি পরে গানে। তবে তার আগে একটু SMS করার নিয়মটা মনে করে দিই। যদি কোনো কিছু আমাকে লিখতে চান, গানের নাম অথবা নিজের যে কোনো কথা, তাহলে আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম, ঠিকানা, তারপরে কথাগুলো, এবং লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। তো একটু আগে যে প্রসঙ্গে কথা হচ্ছিল যে বিরহের গান শুধুমাত্র নরম সরমই হয় কিনা, নাকি রকিং শকিংও হতে পারে, সেই অ্যান্সারই এই গানটা প্লে করছি। অবভিয়াসলি একটা বিরহের গান, কিন্তু বিরহ থেকে সেই ক্ষোভ, দ্রোহ এবং একটা ব্যাপক স্পিরিট জন্ম নিয়েছে, যে না, হেই লিসেন, স্টে অ্যাওয়ে ফ্রম মি, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ, ওকে, এরকম একটা স্পিরিটের গান। এবং আমার খুব প্রিয় গান, প্রিয় একটা গান, এবং গান আমি প্রচুর নিজেও গাই, হেরে গলায়, প্রচুর শুনি এখনো, খুবই আমার পছন্দের একটা গান। এই গানটা এখন শুনবো, ওয়ারফেজের গান। এই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। এবং একটু আগে যে গানটা আমরা শুনলাম, সেই গানটা হচ্ছে আমারই কথা, আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়। এটা যদিও আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আমাদের দেখা হয় না, কিন্তু আবার কথা হবে, এখনই শেষ কথা নয়। এটা প্রত্যেকটা লিঙ্কে আমার কথা, যে এখনই শেষ কথা নয়, পরের লিঙ্কে আবার আসছি, আবার প্রত্যেকটা শোয়ের শেষেও আমার এটাই কথা থাকে, নিশ্চয়ই আবার কথা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে, তাই না? সে অর্থে এটা আমারও গান ছিল। যাই হোক, আজকে এই মুহূর্তে শুনছেন আপনি ইরাজকে, এবং শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে
ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। তো আজকে আমরা যে স্পেশাল এপিসোডটা করছি সেটার নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s। আমরা একটু বিরহের দুঃখ জায়গা নিয়ে গান শুনছি, একটু দুঃখ বিলাস আর কি, লাভ ব্যালাড ধাঁচের গানগুলো শুনছি। তো একটু আগে আমরা যে গানগুলো শুনলাম তার মধ্যে একটা ছিল ওয়ারফেসের গান নেই প্রয়োজন, যে গানটার আগে আমি বলছিলাম যে একটু ব্যাপক হাই স্পিরিটের একটু ভিন্ন ধাঁচের বিরহের গান। যে তোমাকে এরকম একটা গান কিন্তু অনেকেরই আছে, অর্থহীনের একটা গান আছে, অর্থহীনের প্রথম অ্যালবামের গান ছিল ওটা, 90s না বলে প্লে করা যাচ্ছে না। গানটা ছিল হচ্ছে কষ্টের সাধ্য কি আমায় দুঃখে ভাসাবে, দুঃসময়ের সাধ্য কি আমায়, এরকম আমি শক্ত হাতে জীবন তৈরির এই হাল ধরেছি, এখন তোমাকে ছাড়াও এক একই পথ ধরে এগিয়ে চলেছি। বেশ দারুণ একটা গান। এরকম এই এই ধাঁচের বেশ কিছু গান নিশ্চয়ই আছে। তো সে যাই হোক, আমরা তারপরে যে গানটা শুনলাম সেটা হচ্ছে খালিদের গান। চাইম ব্যান্ডে ছিলেন খালিদ এবং সেই ব্যান্ডের একটা গান, গানটা নাম হচ্ছে আবার দেখা হবে। এই গানটা প্রথম শুনেছিলাম একটা বিটিভির একটা ঈদের প্রোগ্রামে, এবং প্রোগ্রামটা ছিল 94-এর শুরুর দিকে যদি ভুল না করি। সেখানে অনেকগুলো ব্যান্ড, তখন তো ব্যান্ড মিউজিক এক্সপোজার এখনকার মতো ছিল না, ওই বছর একটা দুটো ঈদের সময় ব্যান্ড শো হতো, এছাড়া সারা বছর কোনো খবর নেই, এরকম একটা বিষয় ছিল আর কি। তো সেজন্য একদম মুখিয়ে থাকতাম কখন এই ব্যান্ড শোটা হবে। সাধারণত 8টার সংবাদের আগে হতো, 7:15, 7:25 এরকম থাকতো সময়টা, এবং সেটাও ঈদের প্রথম দিন না, তখন আরও তাদের কর্তা ব্যক্তিদের চোখে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেগুলো থাকতো, বেশিরভাগ সময় সেকেন্ড দিনে থাকতো। সে যাই হোক, তো সেখানে এই গানটা প্রথম শুনেছিলাম, শুনেই তো ব্যাপক ভালো লেগে গেল। তারপরে একটা অ্যালবামে, সম্ভবত ক্ষমা অ্যালবামে ছিল, অথবা এরকম কোন একটা অ্যালবামে ছিল, মনেও নেই এতদিন পরে নাম, সেখানে, এবং বেশ এখনো গানটা শুনলে ভালো লাগে। আর এই গানটা এই গানটার সাথে আরেকটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 9-এ রেসিডেন্সিয়ালে ভর্তি হলাম, একেবারে ফ্যামিলি ছেড়ে, সব কিছুকে ছেড়ে, চিরচেনা গণ্ডি ছেড়ে হোস্টেলে চলে যেতে হবে, জেলখানায় বন্দি অনির্দিষ্টকালের জন্য। প্রথম যখন ঢুকলাম তখন কিছু কিছু গান মনে আছে যে ব্যাপক মন খারাপ হতো হঠাৎ করে, একটু মানে সব কিছু থেকে দূরে ওই ছোট বয়সে। কিছু কিছু গান মনে পড়ে আরও একটা মানে কষ্টটা বেড়ে যেত। তার মধ্যে এইটা ছিল একটা গান, আবার দেখা হবে এখনই শেষ দেখা নয়। আরেকটা গান ছিল হচ্ছে পার্থ বড়ুয়ার একটা গান ছিল, গানটার নাম খেয়াল হচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা সে যাই হোক, আচ্ছা মনে পড়েছে, অনেকটা সময় কেটে যায় দুঃখ বুকে নিয়ে বিষণ্ণতায়, স্বপ্ন ভেঙে যাও জীবন আমার, দৃষ্টি মেলে দেখে নিকষ আধার, জানলে না তো সুখ কোথায় পালিয়ে যায়, এরকম একটা গান ছিল একই অ্যালবামের প্রবলেম। এই জন্য এই গানগুলো তখন মনে পড়তো, আহা কি সুন্দর গানটা শুনতাম আগে, সব কোথায় চলে গেল। তো সে যাই হোক, আমার এই বাজে আলাপ রেখে আমরা এবার চলে যাচ্ছি বন্ধুদের কাছে। অনেকে অনেক SMS পাঠিয়ে অনেক গানের নাম দিচ্ছেন, অনেক অনুভূতি জানাচ্ছেন, এবং তাদের মতামত পেয়ে আমি ধন্য। পুরোনো দিনে একটা বাংলা সিনেমার একটা গান ছিল, সম্ভবত বুলবুল আহমেদ এবং সাথে গেছিল, ধন্য হয়েছি আমি ধন্য তোমার প্রেমেরই জন্য। তো আমিও এরকম সবার SMS পেয়ে ধন্য আর কি। সাইফুল, ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস দারুণ কিছু গানের রিকোয়েস্ট দেওয়ার জন্য। যদিও আজকের আপনার গানগুলো কেন যেন আমাদের কনসেপ্টের সাথে আজকে যাচ্ছে না, তাই না? একটু চিন্তা করে দেখুন কেন যাচ্ছে না। প্রথমত ওই 90 দশকের গান হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের ব্যান্ডের গান হতে হবে, তৃতীয়ত হচ্ছে কষ্টের গান মানে বিরহের গান হতে হবে। আর হচ্ছে আমাকে লিখেছেন নির্জন উত্তর থেকে, আই উইল বি কাস্ট অফ ইয়েট লাইফ মিজারেবল। কাস্ট অফ একটা মুভি আছে না আমাদের টম হ্যাঙ্কসের, রবার্ট জেমেকিসের ডিরেকশনে। ও আচ্ছা, ভালো কথা, সিনেমার প্রসঙ্গ যেহেতু এসেই গেল এই কাস্ট অফ মুভিটা দিয়ে, সেটা হচ্ছে যে বিরহের গান যেহেতু আমরা শুনছি, লাভ ব্যালাড যেহেতু আমরা শুনছি, তো এই সাথে তাল দেখে এই প্রশ্নটা সবাইকে করাই যায় যে নিশ্চয়ই অনেক সিনেমা আপনারা দেখেন, এবং সেখানে নিশ্চয়ই অনেক এরকম ঠিক একই ধাঁচের এই দুঃখ জায়গা নিয়ে বিরহের অনেক সিনেমা নিশ্চয় যেগুলো দেখে উথাল পাথাল কেঁদে রুমাল বালিশ সবকিছু ভাসিয়ে দিয়েছেন, বন্যায় ভেসে গেছে সব অন্যায়, এরকম নিশ্চয়ই অনেক প্রিয় সিনেমা, সেটা যে দেশেরই হোক না কেন নিশ্চয়ই আছে সবারই, আমারও আছে, কম বেশি সবারই আছে। তো এই যেহেতু বিরহের গানই আমরা শুনছি, এগুলো শুনতে শুনতে একটু সেই সিনেমার গল্পটুকু হোক না, যে আপনার দেখা সব থেকে প্রিয় কোন সিনেমাগুলো, মানে বিরহের সিনেমা অবশ্যই আপনাকে বেশি হৃদয় স্পর্শ করেছে এবং একেবারে আপনাকে একে নাজেহাল নাস্তানাবুদ করে দিয়েছে আপনাকে, মানে কতগুলো বালিশ যে ভিজে গেছেন তার কোনো ইয়ত্তা নেই, বা বালিশ না ভেজালে অন্তত মনের ভেতরে ব্যাপক একটা রক্তক্ষরণ হয়েছে, এমন নিশ্চয়ই অনেক সিনেমা আছে। যেমন যদি আমি একটা দিয়ে না হয় শুরু করি, আমাকে যদি এরকম কোনো সিনেমার কথা বলা যায় ব্যাপক বিরহের ব্যাপার স্যাপার ছিল এবং খুবই স্পর্শ করেছে আমাকে, সেটা ক্যাসাব্লাঙ্কা। সেই অনেক 50s দিকের, 40s 50s সময়ের একটা সিনেমা, অস্কার উইনার ছিল এবং অসাধারণ একটা সিনেমা। আমার প্রচণ্ড খারাপ, মানে মন খারাপ কয়েকবার দেখেছি এবং প্রত্যেকবারই মন খারাপ হয়েছে সেই স্পেশালি শেষ দৃশ্যটা অফ মাই ফেভারিট ইনগ্রিড বার্গম্যান, আর নায়ক ছিল হ্যামফ্রে বোগার্ট, এবং সেই এয়ারপোর্টের লাস্ট সিনটা
যে ইনগ্রিড বার্গম্যান তার ফিয়াসেকে নিয়ে চলে যাচ্ছে এবং এই স্যাক্রিফাইসটা করেছে তারই প্রেমিক হামফ্রে বোগার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডামাডোলে যখন আসলে সবাই ওই ইউরোপ থেকে পালানোর চেষ্টা করছে, নিজের দেশে আমেরিকাতে ফেরত যাওয়ার চেষ্টা করছে, তো তখন মাত্র দুটো প্লেনের টিকিট হামফ্রে বোগার্টের কাছে ছিল, কিন্তু সে তার ওই প্রেমিক এবং তার ফিয়াসাকে ওই টিকিট দুটো দিয়ে দেয় এবং নিজে ওই বিপদের মধ্যে সে আসলে জানে না ভবিষ্যতে কীভাবে বাঁচবে, নাকি আদৌ কোনো দিন ফিরতে পারবে, আর কখনো দেখা হবে কিনা। এটাই হতো শেষ দেখা। একটু আগে খালিদের গানের মতো সেভাবে সে বলতে পারছিল না যে আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়। ঠিক ওই সময়টাতে তাদের যে শেষ যে দৃষ্টি বিনিময়টা প্লেনে ওঠার আগে, মানে মুখে কোনো আসলে শব্দ নেই, কারণ এই সময় আসলে কিছু বলা যায় না, কি বলবে, ভাষা আসলে অনুভূতি প্রকাশে ব্যর্থ হবে সবসময়। তাই হামফ্রে বোগার্ট একদম পাথরের মতো একটা নিশ্চল প্রতিভু হয়ে দাঁড়িয়েছিল, আর ইনগ্রিড বার্গম্যানের মাঝে কিছু বলতে চেয়েও আবার নিজেকে সংবরণ করা, বলতে না পারা, শুধু চোখে সেই আকুলতা দিয়ে পুরো বিষয়টাকে বোঝানোর যে অদ্ভুত অসাধারণ একটা অভিব্যক্তি এবং দুর্দান্ত এক্সপ্রেশন ছিল ইনগ্রিড বার্গম্যানের ওই লাস্ট সিনটাতে। মানে এখনো মনে পড়লে আমার হৃদয়ে ব্যাপক তোলপাড় হয়ে যায় আর কি। তো এরকম একটা সিনেমার নাম আমি বললাম ক্যাসাব্লাঙ্কা। এরকম আপনিও বলতে পারেন যে কোন বিরহের সিনেমাগুলো আপনাকে বেশি নাস্তানাবুদ করেছে আর কি, শুনতে পারলে ভালো লাগবে। আর যে কোনো কিছু জানানোর জন্য আমাকে SMS করতে হবে। SMS করার নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার এই শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপর কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 নাম্বারটাতে। এখন আমরা একটা গান শুনবো, ট্রিবিউট টু আয়ুব বাচ্চু, এবং এই গানটা তার খুব নিজের ফেভারিট। এটা আমি কেন বুঝলাম এইভাবে যে প্রচুর কনসার্টে তাকে এই গানটা গাইতে দেখেছি, সেটা টিভি প্রোগ্রাম হোক, স্টেজে লাইভ হোক, এবং রিকোয়েস্ট আসুক আর না আসুক আয়ুব বাচ্চু প্রায়শই এই গানটা গাইতেন, এবং এটা থেকে ধারণা করা যায় যেটা তার খুব একটা পার্সোনাল ফেভারিট ছিল। আর গানটা হচ্ছে, এবং তারই একটা ইন্টারভিউ থেকে যেটা শুনলাম যে এই গানটার ঘটনা হচ্ছে, এই গানটা যিনি লিরিসিস্ট একজন ডাক্তার, আমি নামটা ভুলে গেছি, আর নাম মনে থাকলেও নিশ্চয়ই বলতাম না। তিনি পার্সোনাল লাইফে একেবারে ছ্যাঁকা টাকা খেয়ে কাইচিত হয়ে খুব যখন ব্যাপক পেরেশানির শিকার, তখন নিজেই গানটা লিখেছিলেন সেই ডাক্তার সাহেব। লিখে আয়ুব বাচ্চুর কাছে একদিন আসলেন, এসে বললেন, ভাই একটা গান লিখেছি কষ্ট থেকে, আপনি কি গাইবেন গানটা? তো আয়ুব বাচ্চু বললেন, কিসের এত কষ্ট তোমার? তখন বললেন, ভাই এত কিছু জানি না, প্রচণ্ড খারাপ অবস্থা, আমার একটা গান লিখেছি, আপনি গাইলে গান, আমি কিছু জানি না। তারপর আয়ুব বাচ্চু বললেন, তো ঠিক আছে ফাইন, দে তোর গান গাই, দেখি কি অবস্থা। এটা হচ্ছে সেই গান। সো সিনেমা যেরকম থাকে বেসড অন এ ট্রু স্টোরি, দিস সং ইজ বেসড অন এ ট্রু স্টোরি, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। শুনে আসছি আমরা সেই গানটা, ভাঙা মন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। 12টা বাজে 37 মিনিট, অর্ধেকের একটু বেশি সময় পার হয়ে গেছি আমরা, কিন্তু মনে হচ্ছে যে এই স্পেশাল শোগুলোতে যেটা বেশি হয়, যেটা অসংখ্যবার বলেছে, যে মনে হয় অনেক গান প্লে করা আছে, কিন্তু খুব কয়েকটা গান প্লে করার পরে দেখা যায় যে সময় শেষ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে কোনো কথা বলবো না, শুধু গান আর গান হবে। হ্যাঁ, আমরা একটু আগে শুনছিলাম আরকে সেই বিখ্যাত গানটা, যে গানটা নিয়ে অনেক কথা হচ্ছিল, হাসানের গাওয়া সেই এত কষ্ট কেন ভালোবাসায়, যে গানটা আমার মনে হয় যে অসংখ্য মানুষকে নানাভাবে স্পর্শ করেছে, তাই না? এটা এবং যদি বলা হয় যে সব থেকে কোন গানটা হাসানের সব থেকে বেশি মানুষকে টাচ করেছে, নিঃসন্দেহে এটা এক নম্বরে আসবে, এত কষ্ট কেন ভালোবাসায়। এটা অনেকে নিজের জীবন থেকে ফিল করে গিয়েছে আর কি। সে যাই হোক, আমরা গভীরে না যাই, আমরা চলে যাচ্ছি বন্ধুদের কাছে। আমাকে সিনেমার একটা প্রশ্ন করেছিলাম যে আপনার দেখা সব থেকে ভালো প্রিয় বিরহের সিনেমা কোনটা, যেটা আপনাকে খুব স্পর্শ করেছে। তো একা লিখেছেন দ্য গ্রেট গ্যাটসবি, এটা হচ্ছে তার আনসার। আমি ক্যাসাব্লাঙ্কা মুভির কথা বলেছিলাম, উনি দ্য গ্রেট গ্যাটসবির কথা জানিয়েছেন। এবং হ্যাঁ, এটা আমি দেখেছি সিনেমাটা, লিওনার্দো ডিক্যাপ্রিও আছেন সিনেমাতে, এবং আসলে হ্যাঁ বেশ ভালো একটা সিনেমা, হৃদয় স্পর্শ করার মতোই আর কি। আরেকটা সিনেমার কথা বলি, যেটা আমার খুব প্রিয় একটা সিনেমা, এবং এটাকেও একটা বিরহের সিনেমা বলা যায় বা এরকম ব্যাপার স্যাপার আছে, আর সেটা হচ্ছে দি ইংলিশ পেশেন্ট। আমার প্রিয় সব বিরহের সিনেমার সাথে মনে হয় যুদ্ধ কোনোভাবে চলে আসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আগেরটাও তাই ছিল, এটাও তাই। দি ইংলিশ পেশেন্ট মূলত ঠিক রোম্যান্টিক সিনেমা না, মানে অনেক বিষয়ে, হ্যাঁ প্রেম রোম্যান্স সবই আছে, আবার যুদ্ধের বীভৎসতা, বাস্তবতা, মানুষের প্রতি মানুষের যে এমপ্যাথি, কম্প্যাশন, সব কিছুই আছে, অনেকগুলো থিম আছে। তার মধ্যে এই প্রেম বিরহ ঘুরে ফিরে এসছে খুব ভালো, মানে বারে বারে ভালোভাবেই। দ্য ইংলিশ পেশেন্ট সিনেমাটা 96-এর একটা সিনেমা, এটাতে রালফ ফাইন্স অভিনয় করেছেন, এবং ক্রিস্টিন স্কট টমাস ছিলেন তার এগেনস্টে, আরও অনেকে আছেন, জুলিয়েট পিনোশে আছেন। তো সে যাই হোক, যে এরকম প্যারালাল ইভেন্ট দুইটা লাভ স্টোরি দেখানো হয়েছে এই সিনেমাটাতে, বাট আমার যেটা সব থেকে বেশি আমাকে টাচ করেছিল, ওভারঅল পুরো সিনেমাটাই অসাধারণ, সম্ভবত 8টা বা 6টা অস্কার জিতেছিল ওই বছরের বেস্ট ফিল্ম। টাইটানিক যে বছর সেরা সিনেমা হলো, তার আগের বছরের বেস্ট ফিল্ম ছিল এটা অস্কারে। তো সে যাই হোক, যে একটা দৃশ্য আমি সিনেমাটা সম্ভবত 4বার দেখেছিলাম,
প্রত্যেকবারই একটা জায়গাতে, একটা বিশেষ জায়গাতে আমার নিজেরও চোখে পানি এসছে ওই সিনেমার ওই ওই জায়গাটাতে। তো আমি যেহেতু আগে থেকে জানতাম ওই জায়গাতে এরকম হয়, আমি অনেক চেষ্টা করেছি এরকম যেন না হয়, বন্ধু বান্ধবের সামনে এম্বারাসিং একটা অবস্থা, বাট কোনোবারই কামিয়াব হতে পারিনি, আমি সফল হতে পারিনি। সিনটা ছিল এরকম যে একদম শেষ দিকে, শেষের একটু আগে, সেটা হচ্ছে যে ওরা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডামাডোলের সময় ওই ক্রিস্টিয়ান স্কট টমাস আর আমাদের রালফ ফাইন্স তার একটা ছোট একটা বিমানে পালিয়ে যাচ্ছিলেন ওই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপ থেকে। আগে ক্যাসাব্লাঙ্কার সাথে অনেক কিছুটা মিলও আছে কাহিনীর আর কি। তো পালিয়ে যাওয়ার সময় শত্রুপক্ষের গুলিতে তারা ওই বিমান ভূপতিত হয় এবং মরুভূমির মধ্যে তারা আটকা পড়েন, সম্ভবত আলজেরিয়াতে মরুভূমির মধ্যে আটকা পড়ে। এবং মরুভূমির মধ্যে তো একে তো বিমান দুর্ঘটনায় ভূপতিত কোনো মতে জানে বেঁচে গেল, ওই নায়িকার প্রচণ্ড ইনজুরি হয় এবং মেরুদণ্ড ভেঙে যায়, যার ফলে সে হাঁটাচলা কিছুই করতে পারে না। নায়কের অবস্থাও সঙ্গীন, তারপর সে কোনো মতে ওই নায়িকাকে টানতে টানতে একটা মরুভূমির মধ্যে একটা গুহার মতো একটা জায়গাতে তাকে নিয়ে যায়, কারণ মরুভূমির ভিতরে থাকলে তো ওখানেই শেষ। তো গুহার ভিতরে যাওয়ার পরে দেখা যায় যে আসলে নায়িকা সে তো মানে ক্রিস্টিন তো মুভ টু কিছুই করতে পারবে না এখন, খাবার দাবারও নেই, ওষুধও নেই, কিছুই নেই, মানে এই অবস্থা এমনিতেই এক এক দুই দিন থাকলেই হয়তো সে মানে জীবনের মায়া ছাড়িয়ে তাকে চলে যেতে হবে। এখন এই অবস্থায় কি করতে পারে, মানে ওর চোখের সামনে তো এইভাবে অসহায়ভাবে মরতেও দেখা যায় না, তাও আবার নিজের প্রেমিকাকে। তখন ওই রালফ ফাইন্স বাধ্য হয়ে কিছু করার নেই, ওই জাস্ট একটা টর্চ লাইট ছিল, সেটা ওই অন্ধকার গুহার মধ্যে সেই টর্চটা জ্বালিয়ে রাখে এবং ওকে জাস্ট লেখার জন্য, সে চলাফেরা না করতে পারলো, লেখা টেখা তো করতে পারে, লেখার জন্য একটা সম্ভবত কি ছিল, কলম টাইপের, ঠিক কলম না, তো এরকম একটা কিছু দিয়ে যায়। আর যাওয়ার সময় বারবার বলেছে যে আমি আবার আসবো, তুমি জাস্ট অপেক্ষায় থাকো। তো তারপরে ও বের হয় সেই মরুভূমি, বিশাল সাহারা মরুভূমির ভিতরে যে কি কষ্ট করে সে প্রচণ্ড পাগলের মতো অবস্থায়, প্রচণ্ড রোদের তাপে একেবারে বাজে অবস্থায় ওইভাবে মরুভূমি পার হয় কোনো মতে, জীবন একেবারে যখন প্রায় মুমূর্ষু অবস্থা, তখন কোনো মতে সে শহরে এসে পৌঁছায়। এবং শহরে এসে সে বারবার সবাইকে বলে যে আমি আমার প্রেমিকাকে মরুভূমির মধ্যে রেখে এসেছি, আমি যদি দ্রুত সাহায্য নিয়ে, খাবার দাবার নিয়ে বা ট্রিটমেন্ট নিয়ে বা একটা গাড়ি নিয়ে যদি ফিরে না যায়, ওখানেই মারা যায়, প্লিজ টু হেল্প মি, পাগলের মতো যাকে পায় তাকেই বলতে থাকে। কিন্তু এমনই কপাল, ওই সময়টাতেই শত্রুপক্ষের হাতে সে ধরা পড়ে এবং ভুলভাবে তাকে একজন অপরাধী ভেবে ধরে নিয়ে যাওয়া হয়। এবং সব কিছু যখন জানতে বুঝতে সবাই যখন বুঝতে পারে যে সে আসলে অপরাধী না, এবং ফাইনালি যখন তাকে রিলিজ দেখা, তখন মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, কারণ ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত দ্রুত তো সব কিছুর মীমাংসা হবে এটা তো সম্ভব না। এবং সে অনেকগুলো দিনের পরে ফাইনালি যখন সে জেল থেকে ছাড়া পায়, তখন সে ছাড়া পেয়ে আবার সেই এক মুহূর্ত বিলম্ব না করে সেই মরুভূমিতে আবার সে পৌঁছায় তার প্রয়োজনীয় সব সাহায্য নিয়ে, যে মনিক্ষীণও আসে, এখনো হয়তো সে বেঁচে আছে। কিন্তু গিয়ে দেখতে পায় যে আসলে স্বাভাবিক এতদিন ওকে ওই অবস্থায় ওখানে বেঁচে থাকা, সার্ভাইভ করা কঠিন, সম্ভব না। তো গিয়ে দেখে যে তার প্রেমিকা তো বেশ অনেকটা সময় আগেই মারা গেছে, কিন্তু ওই যে অনেকগুলো কথা লেখা, ওই যে তার কাছে লেখার একটা কলমের মতো একটা ইনস্ট্রুমেন্ট একটা দিয়ে এসেছিল, সেটা দিয়ে অনেক মানে খুব হৃদয়স্পর্শী কিছু কথা লেখা ছিল, যে মানে টর্চের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আলো নিভে আসছে, কিছুক্ষণ পরে আমি আর কিছুই দেখতে পারবো না, হয়তো লিখতেও পারবো না, তাই এগুলোই শেষ কথা, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। ওই তাদের যখন খুব ভালো সময় ছিল সেই সময়, যে আশ্বাস বা স্বপ্নগুলো তারা দেখেছিল যে এই যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে এবং পৃথিবীর মধ্যে জাতিতে মানুষে ভেদাভেদ থাকবে না, একদিন সব যুদ্ধের অবসান হবে, আবার ভালোবাসায় পুরো পৃথিবী ভরে উঠবে, যখন পৃথিবীর মধ্যে কোনো মানচিত্র থাকবে না, সীমারেখা থাকবে না, তখন আমরা সমুদ্রের ধারে একটা বাড়ি হবে আমাদের, যে স্বপ্ন তুমি আমাকে দেখিয়েছিলে। এবং সেই বাড়ির বারান্দায় বসে আমরা একসাথে সূর্যোদয় সূর্যাস্ত অনেক কিছু দেখবো, এরকম অনেক অনেক তাদের আগের সময়ের যে স্বপ্নগুলো সেগুলোরই কথা লিখে। তো আমি এখনো বিশ্বাস করি সেই সবগুলো স্বপ্নই সত্যি হবে, আমি এখনো তোমার আশায় আছি। তো এরকম কিছু শেষ কথাগুলো লেখা থাকে ওই গুহার মধ্যে। মানে তখন ওই রালফ ফাইন্সের বা সেই প্রেমিকের অবস্থা তো বুঝতেই পারছেন। তারপর একটা সাদা কাপড়ে ওর লাশটাকে যখন সে মানে পেঁচিয়ে ফাইনালি গুহা থেকে বাইরে নিয়ে আসে, যাতে শহরে নিয়ে এসে শেষকৃত্য আয়োজনের জন্য, তখন মানে তার হৃদয় থেকে এতক্ষণ এখনো অনেক কষ্টে সে নিজেকে সংবরণ করে রাখলেও ওই মুহূর্তটাতে একদম তার মানে হৃদয় থেকে একেবারে চরম হাহাকার হয়ে মানে খুবই মর্মান্তিকভাবে কান্নাটা বের হয়ে আসে। এবং সেই দৃশ্যটা আসলে দেখা খুব মানে এবং ওই জায়গাটাতে এসে আমারও প্রত্যেকবারও ছেঁড়াবেড়া অবস্থা হয়ে গেছে আর কি। দ্যাট ওয়াজ দ্য সিকোয়েন্স। আমার খুবই প্রিয় একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা, দ্য ইংলিশ পেশেন্ট। যদি সিনেমা লাভার হয়ে থাকেন দেখতে পারেন। তো সে যাই হোক, আমরা ছিলাম যে এপিসোডে, সেটা হচ্ছে একটা স্পেশাল এপিসোড, টিয়ার ড্রপস ফ্রম 90s, এবং সেখানে আমরা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ওই 10টা বছর অসাধারণ ছিল, স্বর্ণালী যুগ এবং স্বর্ণালী 10টা বছর, সেই সময়ের গানগুলো শুনছি। তবে লাভ ব্যালাড
বা বিরহের গানই শুনছি আমরা। যেমন একটু আগে আমরা তো এরকম কিছু গান শুনলাম, তো এখন আমরা এরকম আরেকটা গানে চলে যাই। তার আগে একটু এসএমএস করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি আপনি আমাকে কিছু লিখতে চান, আপনার যে কোনো প্রিয় গানের কথা অথবা নিজের যে কোনো মনের কথা শেয়ার করতে চান, আপনার সেলফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্ট ভার্সন, যেটা হচ্ছে আরে, এবং আরে লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে। তো আমরা 90s যেহেতু কথা হচ্ছে, 90s গান শুনছি, বাপ্পা মজুমদার ওই সময়টাতে আস্তে আস্তে করে তার জায়গাটা ঠিকই মজবুত করে নিচ্ছেন, এবং এখনকার মতো বিশাল দেদীপ্যমান না হলেও নিজের জায়গা একটু একটু করে করে নিচ্ছিলেন ওই সময়টাতে। এবং 99 তার একটা সোলো অ্যালবাম বের হয়, তার দ্বিতীয় সোলো অ্যালবাম, যেটা নাম হচ্ছে রাতের ট্রেন। তো সেই রাতের ট্রেনে দারুণ দারুণ কিছু গান আছে, এবং সেখান থেকে আমরা একটা গান শুনছি যেটা আমার ধারণা আমার কাছে খুব ভালো লাগে। শুধুমাত্র কিবোর্ডস ইউজ করা হয়েছে এবং খুব ভালোভাবে সেটা ইউজ করেছেন। খুব দারুণ একটা গান আমার কাছে মনে হয়, সেই গানটাই প্লে করছি। ভেসেছি আমি জানি না কোথায়। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM। এই মুহূর্তে শুনছি আজকে, আর আপনি আছেন এই মুহূর্তে শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। একটা স্পেশাল এপিসোড হচ্ছে আপনার জন্য। এপিসোডটার নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s, যেখানে আমরা ওই 10 বছরের বাংলাদেশের ব্যান্ডের কিছু কষ্টের গান শুনছি আর কি, সোজা কথায়। এবং সেই ধারাবাহিকতা একটু আগে আমরা শুনছিলাম যে গানটা, এটা হচ্ছে মাইলসের একটা গান, ভুলবো না তোমাকে, এবং আমার কাছে মনে হয় যে 90s সব থেকে বেস্ট লাভ ব্যালাডগুলোর একটা এটা, অবশ্যই নিঃসন্দেহে। আর তার আগে ছিল বাপ্পা মজুমদারের গান ভেসেছি আমি জানি না কোথায়, শুধু ভেসেছি দুঃখ নীলিমায়। আর একটু আগে গান বাছাই করতে করতে গিয়ে একটা কথা মনে হলো, সেই কথাটা হচ্ছে যে শুধু তোমার সম্মতিতে পৃথিবী আমার হাসে, বুঝবে সে মানুষ যে মানুষ ভালোবাসে, দেরি নয় দেরি নয়, চিৎকার করে বলো। কোন গানটা বলুন তো? নিশ্চয়ই জানেন কোন গানটা। সেই গানটা আজকে প্লেলিস্টে থাকছে, এবং সেজন্য এই গানটা, এই লাইনগুলো বললাম। আর আচ্ছা, যদি আমি এরকম গানের মাঝখানে হঠাৎ করে কয়েকটা লাইন বলি, চট করে ধরতে নিশ্চয়ই অনেকেই পারেন এটা কোন গান। যেমন একটু আগে যে গানটা বললাম, এটা কোন কোন গানের লাইন, একটু আমাকে লিখে পাঠান তো। যিনি লিখতে পারবেন সবার আগে তার জন্য এই গানটা আমি উৎসর্গ করবো, তার নাম বলে। তো সে যাই হোক, আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন নুসরাত। নুসরাতের জন্য দোয়া থাকলো। শি ইজ ইন এ স্পেশাল চ্যাপ্টার ইন হার লাইফ। অনেক অনেক শুভকামনা থাকলো। এবং গানটা আমি সবাই এসএমএস পড়ি, খুবই এটা ভুল অভিযোগ, মিথ্যা অভিযোগ এটা। আমি শুধু নিজের কথা বলি, কথা সত্যি, নিজের কথা প্রচুর বলি, এবং তার মধ্যেও আবার সবার কথাই কিন্তু সবার এসএমএস পড়ার চেষ্টা করি। শারমিন লিখেছেন, ইংলিশ পেশেন্ট মুভিটা দেখে অশ্রু ধরে রাখা যায় না, এটা খুব হার্ট টাচিং একটা সিনেমা। কথা খুবই সত্যি। ব্রাহ্মণবাড়িয়া, অনেক দূর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে এসএমএস করেছেন মোহাম্মদ জুয়েল। হাওর অধ্যুষিত একটা এলাকা নাসিরনগর, এবং বৃষ্টির সময়ে নাসিরনগরে যদি যান, হাওরের অপরূপ শোভা আপনি দেখতে পারবেন। সেই জায়গা থেকে মোহাম্মদ জুয়েল এসএমএস পাঠিয়েছেন আয়ুব বছর একটা গানের জন্য। আর হচ্ছে আর অনেকেই এই মুহূর্তে আছেন। আপাতত গানে চলে যাচ্ছি, শুধু বলে দিই আপনাকে, যদি আপনি আমার সাথে কানেক্ট করতে চান, যদি আপনি মেগাডেথের ডিসকানেক্টেড গানটার মতো আমার সাথে ডিসকানেক্টেড না হতে চান, তাহলে বা যে কোনো গানের রিকোয়েস্টের জন্য অথবা নিজের যে কোনো কথা শেয়ার করতে চাইলে, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ, স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 নাম্বারটাতে। তাহলে এখন আমরা আরেকটা লাভ ব্যালাড, দারুণ একটা গান, খালিদের কাছ থেকে একটু ঘুরে আসি না হয়। আশা করছি গানটা ভালো লাগবে, না লাগার কোনো কারণ নেই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন নিরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। 111 একটা বেজে 11 মিনিট এই মুহূর্তে। আমরা একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া, ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। একটা জিনিস জানেন কিনা জানি না, এই গানটার কম্পোজার কিন্তু প্রয়াত লাকিয়া খান, এবং এরকম অনেক আমাদের জানা নেই, কিন্তু অনেক এরকম হিট গান কিন্তু লাকিয়া খানদের কম্পোজিশনে। যেমন হচ্ছে সামিনা চৌধুরী খুব বিখ্যাত একটা গান আছে না, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, ওটা শুরু করো কিন্তু লাকিয়া খান। তারপরে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, কুমার বিশ্বজিতের, সেটাও লাকিয়া খানদের সুর করা এবং কম্পোজিশন করা। এরকম অনেক বিখ্যাত গানের সুরকার, লিরিসিস্ট, সুরকার বা কম্পোজার হচ্ছেন লাকিয়া খান। ঠিক জেমসের এই গানটা, লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া, তারপরে জেমসের আরেকটা গান আছে না, ওই যে ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই, ওটার কম্পোজার হচ্ছেন লাকিয়া খান, এবং তার ভাইয়ের গাওয়া হ্যাপি খানের গাওয়া সে বিখ্যাত গান আবার হলো যে সন্ধ্যা, সেটাও লাকিয়া খানের কম্পোজিশন করা।
তো এরকম তারপর শাহনাজ রহমতুল্লাহ চেয়েছিল দৃষ্টি সীমানায়, সেটাও লাকি এখানের কম্পোজিশনে। অসাধারণ একজন মিউজিশিয়ান ছিলেন, হ্যাটস অফ টু হিম ওয়ান্স অ্যাগেন। তো সে যাই হোক, আমরা এই মুহূর্তে যেটা সবাইকে বলবো সেটা হচ্ছে একটা স্পেশাল এপিসোড করছি, অনেক আশা আহ্লাদ স্বপ্ন নিয়ে, যে এরকম একটা কনসেপ্ট হয়তো আপনাদের ভালো লাগবে। যদি লেগে থাকে, যদি SMS বা রেসপন্স দেখে সেরকম মনে হয়, এরকম এপিসোড নিশ্চয়ই সামনে আবারও করবো। আর এটাই জাস্ট আজকে প্রথম না। টিয়ার ড্রপস ফ্রম 90s, 90 দশকের বাংলাদেশের ব্যান্ডগুলোর কম্পোজিশন করা দারুণ সব বিরহের গান আমরা শুনছি, এবং সেই ধারাবাহিকতায় এখন আমি আরেকটা গান প্লে করতে যাচ্ছি। একটা না দুটো, আর অনেকগুলো গানই প্লে করবো। আর আপনি প্লিজ আমাকে SMS করে জানাবেন আপনার কোন গানগুলো শুনতে ইচ্ছে হয় ওই 10 বছর থেকে, যে গানগুলো অবশ্যই একটু স্যাড সং বা বিরহের গান হবে। আর সেই সাথে যদি নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, এবং একটা প্রশ্ন করেছিলাম সবাইকে যে যদি আপনার কোনো ফেভারিট বিরহের সিনেমার কথা শেয়ার করতে চান, তো যে কোনো কিছু জানাতে চাইলে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে আরে লিখবেন, রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ যেটা হচ্ছে আরে, এবং লিখে তারপর স্পেস দিয়ে আপনার নাম ধাম কথাবার্তা লিখুন, লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। আর এখন আমরা শুনবো হচ্ছে SI টুটুল, LRB'র ফাউন্ডার মেম্বার, কিবোর্ডিস্ট অ্যান্ড ভোকাল। তো তিনি প্রথম দিকে খুব বেশি গান গাননি, LRB ছাড়া পরে যখন সোলো ক্যারিয়ার গড়লেন তখন অনেক গান গিয়েছেন। তো ওই সময়টাতে যখন ছিলেন LRBতে তখন অল্প কিছু গান গিয়েছেন, তার মধ্যে যে অল্প কিছু যা গিয়েছেন সেগুলো কিন্তু ব্যাপক হিট, এবং তার প্রমাণ হচ্ছে এখন যে গানটা প্লে করবো এই গানটা। এটা LRBর প্রথম যে ডাবল অ্যালবাম ছিল, একটা হচ্ছে হকার আর একটা হচ্ছে মাধবী। তো সেই মাধবীতে ছিল, পরবর্তীতে LRB যখন একটা আনপ্লাগড অ্যাকোস্টিক ভার্সন বের করে ফেরারি মন নামে, সেই অ্যালবামে এটা নতুন করে আবার কম্পোজ করা হয়। সেই লাইভ আনপ্লাগড অ্যাকোস্টিক ভার্সনটা আমরা প্লে করছি LRBর গান শেষ চিঠি, এবং SI টুটুলের কণ্ঠে। সাথে থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন ইরাজ ক্যাফে, এবং শুনছেন এই মুহূর্তে আপনি রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং সেখানে আপনার সাথে আমি রাত 11টা থেকে আছি, এখনো আছি, রাত 2টো পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। একটা ডিফারেন্ট এপিসোড নিয়ে আজকে আমি হাজির হয়েছি, সেটার নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s, এবং শুধুমাত্র আমরা 90 দশকের বাংলাদেশের ব্যান্ডের গান শুনছি, যে গানগুলো দুঃখ জায়গা নিয়ে এবং একটু কষ্টের গান, বিরহের গান সোজা কথায়, সেরকম কিছু গান নিয়ে আজকের এই আয়োজনটা, যেটা নাম হচ্ছে টিয়ার ড্রপস ফ্রম 90s। এবং সেখানে আমরা ওই সময়ের কিছু জনপ্রিয় এবং কিছু কম জনপ্রিয়, কিছু মাঝারি জনপ্রিয়, বিভিন্ন ধাঁচের কিছু স্যাড সং প্লে করছি। আশা করছি ভালো লাগছে এই আয়োজনটা, এবং অনেক অনেক SMS পাচ্ছি, বেশিরভাগই গানের রিকোয়েস্ট নিয়ে, এবং সেখান থেকে আমার পছন্দে প্লাস তাদের পছন্দে মিলিয়ে ঝিলিয়ে আমি আজকে প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি। একটু আগে আমরা শুনছিলাম লাকি আখান্দের একটা গান, লাকি আখানকে নিয়ে অনেক কথা হচ্ছিল, এবং তার নিজের কয়েকটা গান শুনলাম, যে গানটার নাম হচ্ছে নীলমণিহার। একটু ভিন্ন ধাঁচের একটা বিরহের গান, তাই না? স্মরণে জানালায় দাঁড়িয়ে থেকে পথ চেয়ে থেকো, অদ্ভুত ব্যাপার স্যাপার, অদ্ভুত অদ্ভুত দারুণ। লাকি আখানকে নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ একজন মিউজিশিয়ান তিনি। এবং তার আগে ছিল আরেকটা গান, সেটা হচ্ছে LRBর গান শেষ চিঠি, SI টুটুলের গাওয়া। তো এই মুহূর্তে আমরা না হয় আরেকটা গানে চলে যাই, যে গানটা এখন প্লে করবো সেটা হচ্ছে মাকসুদুল হকের গাওয়া গানটা। তবে এই গানটা আসলে মাকসুদুল হক প্রথমে কম্পোজ করেছিলেন বা শুরু করেছিলেন হচ্ছে শেখ ইশতিয়াকের জন্য, আরেকজন প্রয়াত শিল্পী, এবং শেখ ইশতিয়াক প্রথমে এই গানটা গিয়েছিলেন, পরবর্তীতে মাকসুদুল হক নিজেও এই গানটা গিয়েছেন, এবং গীতিকবিতা 3 হচ্ছে গানটার নাম। গানটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। মাকসুদুল হকের সব কিছু ইন্টারেস্টিং, তার কথাবার্তা, লাইফস্টাইল, গানের বক্তব্য, সব কিছু ভিন্ন রকম। আমি ভীষণ রকম ভক্ত মাকসুদুল হকের। আর হচ্ছে, এবং আমার প্রথম শোনা ব্যান্ড অ্যালবাম, একদম প্রথম শোনা বলতে ভালো মতো শোনা, একদম A to Z পুরোটা এবং মন দিয়ে, সেইভাবে প্রথম অ্যালবাম কিন্তু ফিডব্যাকের, বঙ্গাব্দ 1400, এবং সেখান থেকেই ফিডব্যাক এবং মাকসুদের বিশাল ফ্যান হয়েছে আমি। স্টিল আমি তার বিশাল ফ্যান, এবং সব কিছুই ভালো লাগে মানুষটা, আমার কাছে অনেক ইন্টারেস্টিং, দারুণ একজন মানুষ। তো এই গানটার কথাটাও ঠিক তার সাথেই ম্যাচ রেখে খুবই ইন্টারেস্টিং কথা, এবং গানটার হচ্ছে এরকম যে তুমি নেই আমার কোনো অভিযোগ নেই, এবং এই কথাটাই বারবার একাধিকবার বলা হয়েছে, এমন একটা কথা যে হ্যাঁ এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আলটিমেটলি একটা কথা, তুমি নেই আমার কোনো অভিযোগ নেই, আমি খুব ভালো আছি, বিষয়টা এরকম। প্রত্যেকটা একটু পরপর এটা বলা হয়েছে, কিন্তু আসলে পুরো গানটাতেই প্রচন্ড অভিযোগ, পুরো পুরো গানটাতে প্রচন্ড অভিযোগ, অভিমানে ভরা, মানে অনেক এমনভাবে বলা হয়েছে যে আসলে আমার কোনো অভিযোগ নেই, ফাইন, you're not with me anymore, it's all right, I don't mind। এটা আমরা আসলে বাস্তব জীবনে প্রায় সেরকম হয় না, যে ভেতরে প্রচন্ড কষ্ট কিন্তু মুখে আসলে এভাবেই বলি, ইটস ওকে, ঠিক আছে, ফাইন, ওকে, ভালো, বোঝাতে দিই না বা বোঝাতে চাই না। ঠিক এরকমই আসলে গানটা থিম, তুমি নেই আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আসলে প্রচন্ড অভিযোগে আর অভিমানের কষ্টে ভরা গানটা। যাক, সেই গানটা আমরা তাহলে এখন শুনে ফেলি, গীতি কবিতা 3 মাকসুদুল হকের কণ্ঠে। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আর যদি কিছু লিখতে চান আমাকে SMS করবেন মোবাইল ফোন থেকে 6969 নাম্বারটাতে, আর শুরুতে শুধু আরে লিখলেই হবে, রেডিও আমার শর্ট ভার্সন যেটা, ওকে। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে।
আর ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, সেখানে আরেকটু এক্সক্লুসিভ টিয়ার ড্রপস ফ্রম 90s নিয়ে আমি আপনার সাথে আছি 11টা থেকে। আরেকবার স্বাগত জানাচ্ছি, খুব বেশি সময় যখন হাতে নেই ঠিক তখন আরেকবার। আমরা আজকে বেশ বিরহমূলক গানগুলো শুনছি বাংলাদেশের ব্যান্ডের অবশ্যই, এবং 90 দশকের ওই অসাধারণ সময়টা থেকে। এবং একটু আগে আমরা শুনলাম যে গানটা, সেই গানটার নাম হচ্ছে আশা। গানটা হচ্ছে ওয়ারফেজের প্রথম অ্যালবাম ওয়ারফেজ সেলফ টাইটেল অ্যালবাম থেকে গানটা নিয়ে আসা, এবং আমার একটা পার্সোনাল ফেভারিট, খুব ভালো লাগে গানটা এখনো। সেই গানটা শুনলাম। তার আগে ছিল মাকসুদুল হকের গীতি কবিতা 3, ওই যে গানটার কথা বললাম, খুব ইন্টারেস্টিং লিরিক্স, তুমিহীনতার কোনো যুক্তি নেই। পুরো গানটাতেই বলা হয়েছে যে আসলে ইটস ফাইন, কোয়াইট অল রাইট, কিন্তু আসলে প্রত্যেকটা কথার মধ্যেই ছিল অভিমান, অভিযোগের সুর। এবং ওই লাইনটা খুব 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 টাচিং, যে তবু গধূলি বেলায় মন কাঁদে সূর্যের বিদায়, আবার একদম শেষে বলে না, তবু অনুনয় আরেকটি বার এসো এই জীবনে, তুমি নেই আমার কোনো অভিযোগ নেই, ক্ষতি নেই আমার কোনো অভিযোগ নেই, আবার বলছে ভালো নেই আমার কোনো অভিযোগ নেই। আসলে যতই আমরা মুখে বলি জানা যে ফাইন ওকে, কিন্তু আসলে কি ফাইন ওকে, ইটস অলরাইট, ইটস ওকে, আই ফাইন, এই কথাগুলোকে আসলে সত্যিকার কীভাবে আসলে মন থেকে কখনোইভাবে এতটা সহজ বা স্বাভাবিক হওয়া যায়। তাই আমরা ওই মাকসুদুল হকের মতোই বলি যে তুমি নেই আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আসলে অনেক অভিমান। তো সে যাই হোক, আমাকে আরও অনেক বেশ কিছু বন্ধু SMS পাঠাচ্ছিলেন, রংপুর বয় SMS পাঠিয়েছিলেন, এবং গানের রিকোয়েস্ট শারমিন লিখেছেন অসাধারণ এপিসোডের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ, ইউর মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে যে ফরহাদ ধানমন্ডি থেকে লিখেছেন আয়ুব বাচ্চুর আরও স্যাড সং শুনতে চাই, ফেরারি এই মনটা আমার গানটার জন্য রিকোয়েস্ট এসছে। ব্লু নাইটিঙ্গেল একটা মর্মান্তিক কথা বলেছেন প্রেম ভালোবাসা নিয়ে। না না, সেটা হচ্ছে যে প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সব কিছুতে বিরাজ করে, বিরাজমান, মিলিত হয় না। ওয়েল, ইন্টারেস্টিং। আর আরও অনেকে SMS, সাগর নারায়ণগঞ্জ থেকে নোভার একটা গানের জন্য SMS পাঠিয়েছিলেন, ফুল নেবেন অস্ত্র নেবে বন্ধু এই জেমসের এই গানটার জন্য, সেটার জন্য রিকোয়েস্ট এসেছিল। আর হচ্ছে কাজিনদের সাথে হরর মুভি দেখছেন একা। আচ্ছা, একটা টপিক ছিল না যে ফেভারিট বিরহের সিনেমা, তো আমি দুইটা সিনেমার কথা বলেছিলাম, একটা হচ্ছে ক্যাসাব্লাঙ্কা আর একটা হচ্ছে দি ইংলিশ পেশেন্ট। আরেকটা সিনেমার কথা বলি, সেটা হচ্ছে ইরানের একটা সিনেমা, হচ্ছে এটার নাম হচ্ছে বারান, প্রবাবলি মাজিদের একটা সিনেমা, অনেক আগে দেখেছিলাম, প্রায় 15 বছর আগে। সিনেমাটা খুব খুব ডিফারেন্ট একটা ভালোবাসার সিনেমা। এক অশিক্ষিত মূর্খ একটা ছেলে কাজ করে, খুব হতদরিদ্র, তো সে একটা মেয়ের মানে কিশোর ছেলেটা, কৈশোরের শেষ পর্যায়ে, তো সে বারান নামে একটা মেয়ের প্রতি ব্যাপক অনুরক্ত হয়েছে, এবং দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু আসলে ইশারা ইঙ্গিত দূর থেকে। এবং তার যে সামাজিক অবস্থান বা সঙ্গতি, সে তাতে আসলে তার প্রেম সফল হওয়ার কোনো অপশনই ছিল না, যেহেতু বাস্তবিক পৃথিবী, এবং সেই জন্য সফল হয়ও না। কিন্তু সেই আকুতি, অসহায়ত্ব, এটা আসলে অসাধারণভাবে মাজিদি ফুটিয়ে তুলেছিলেন ওই সিনেমাটাতে, বারান সিনেমাটাতে। এবং একটা দৃশ্য খুব এখনো আমার অনেক কিছু ভুলে গেলেও সেই 15-16 বছর আগে দেখা সিনেমার একটা দৃশ্য এখনো মনে আছে, শেষ দিকে ওই যে শেষ পর্যন্ত বারান যখন চলে যায়, এবং সেটাই শেষ দেখা। ওই ঘোড়ার গাড়ি না গাধার গাড়ি এরকম একটা গাড়িতে ছিল, তো ওখান দিয়ে ওই গাড়িতে করে সে চলে যায়, এবং তখন বৃষ্টিও ছিল, তো বৃষ্টিতে রাস্তা বেশ কাদা ভরা ছিল, তো সেই কাদার উপরে ওই যে মানে ঘোড়ার খুরের যে দাগ, সেই দাগগুলো রেখে যখন গাড়ি চলে গেল, ওই খুরগুলো আস্তে আস্তে আবার বৃষ্টির পানি এসে ওই মানে কাদার ভেতর ওই ক্ষতটা, ওই গর্তটা আবার বৃষ্টির পানি এসে একটু একটু করে ভরিয়ে দিচ্ছিল। এটা খুবই মিনিংফুল এবং সিগনিফিক্যান্ট একটা সিন ছিল, এবং ওই সম্ভবত ওখানেই সিনেমাটা শেষ হয়েছিল, হুবহু আমার মনে নেই। খুব ভালো একটা সিনেমা ছিল বারান। ইরানের কিন্তু অসাধারণ সিনেমা হয়, এবং দারুণ কিছু পরিচালক, মাজিদি, আব্বাস কিয়ারোস্তামি, তারপরে আসগার ফারহাদি, জাফর পানাহি, অনেক ভালো পরিচালক ইরানে আছেন, তো সেগুলো দেখতে পারেন। এবং আরেকটা সিনেমা বলবো, সেটা হচ্ছে খুব সাম্প্রতিক সময়ে 2016-র একটা সিনেমা, লা লা ল্যান্ড, এটাও বেশ আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল, এবং এই সিনেমাটা আমি ব্যাপক টাচড হয়েছিলাম, এবং সব কিছুর মধ্যে একটা কেমন সেই ভালোবাসার কষ্ট মিষ্টি মেশানো একটা অনুভূতি, দারুণ একটা অনুভূতি, মানে আসলে হৃদয় ছুঁয়ে যাওয়া। এবং সেটা আসলে বিরহেরই একটা সিনেমা, দুজনের স্বপ্ন চেজ করতে গিয়ে আসলে আলটিমেটলি দুজনকে হারিয়ে ফেলে। স্বপ্ন দুজনেরই সত্যি হয়, যেটা তারা তীব্রভাবে চেয়েছিল জীবনে। একজন চেয়েছিল খুব ভালো একজন জ্যাজ মিউজিশিয়ান হতে, এবং নিজের একটা ক্যাফে হবে, জ্যাজ বার, সেখানে প্রতিদিন সন্ধ্যার পরে জ্যাজ মিউজিক প্লে হবে, এবং মানুষজন খেতে আসবে, তো খেতে খেতে জ্যাজ মিউজিক শুনবে, এবং রায়ান গসলিং নিবিষ্ট মনে জ্যাজ মিউজিক প্লে করতে পারবে নিজের পছন্দ মতো, কারো কোনো টেনশন নেই। এটা ছিল তার স্বপ্ন। আর এমা স্টোনের স্বপ্ন ছিল খুব বিশাল একজন অভিনেত্রী হওয়ার। তো আলটিমেটলি দুজনের স্বপ্ন তারা করতে গিয়ে দুজনের স্বপ্ন শেষ পর্যন্ত সত্যি হয়, যা চেয়েছিলেন তাই পেন, কিন্তু আলটিমেটলি নিজেদেরকে হারাতে হয় আসলে।
খুবই মর্মস্পর্শী, এন্ডিংটা তো ভয়াবহ বেদনাদায়ক। তো সেটা আমার আরেকটা ফেভারিট প্রিয় হয়ে সিনেমা। 4টা সিনেমার নাম বললাম, তাই না? অনেকে আছেন একটাও বলিনি, হবে না। আর এই মুহূর্তে আমরা আরেকটা গানে চলে যাব, যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে আর্কের একটা গান। এটাও 90s এর, লেট 90s এর একটা গান, এবং ওই সময় বেশ হিট করেছিল। তো শুনে আসছি সেই গানটা, তারপর আরেকটা গান শুনে একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছিলেন এতক্ষণ ড্রিমস অ্যাভিনিউ রাজের সাথে, এবং স্পেশাল এপিসোড টিয়ার ড্রপস ফ্রম 90s। সময় শেষ হয়ে গেল এবং অনেকগুলো গান প্লে করার চেষ্টা করেছিলাম। ভালো লেগে থাকলে কৃতিত্ব আপনাদের, কারণ আপনাদের গান অনেক ভালো, আপনাদের রুচি অনেক ভালো। খারাপ লেগে থাকলে ব্যর্থতা আমারই সম্পূর্ণ ব্যর্থতা। এবং যাওয়ার সময় টিয়ার ড্রপস ফ্রম 90s-এর যে শেষ গানটা প্লে করবো সেটা হচ্ছে মাইলসের গান স্বপ্নভঙ্গ, তাদের সেকেন্ড অ্যালবাম প্রত্যাশা থেকে। শুরু হয়েছিল অন্ধকার ঘরে পেপার রাইমের গান দিয়ে, শেষ হচ্ছে স্বপ্নভঙ্গ দিয়ে। বাট আমি আশা করব আমার বন্ধুরা যারা ছিলেন, সাথে আছেন, থাকবেন, তাদের কারো যেন অন্ধকার ঘরে স্বপ্নভঙ্গ না হয়, আলোকিত ঘরে স্বপ্ন পূরণের উদ্ভাসিত আনন্দে সবাই প্রজ্বলিত থাকুন। অনেক অনেক শুভকামনা থাকলো। শুভরাত্রি।